আসসালামু আলাইকুম। আর সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান করতে তোমাদের সাথে আমার মনে হয় তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে মানে সমাধান হয়ে যাবে। আচ্ছা, আনন্দবাজার এই টপিকটার নাম হচ্ছে মুক্তি। মুক্তি একটা অনুবাদ সাহিত্য। বাংলা সাহিত্যের অনেকগুলো সেকশন আছে, একটা সেক্টর আছে, হ্যাঁ? একে যেমন উপন্যাস আছে, গল্প আছে, কবিতা আছে। এই মুক্তি এটা একটা অনুবাদ সাহিত্য। ঠিক আছে? এই মুক্তি নামে আমাদের দেশের কেউ কোনো আ সাহিত্যিক কিংবা কবি কিংবা কোনো লেখক এই লেখাটা লিখেননি। ইনি একজন আফ্রিকান লেখক। আফ্রিকার একজন লেখক অ্যালেক্স হ্যালি। তিনি হয়তো লিখেছেন। তিনি লিখেছেন এবং সেটা অনুবাদ করেছেন আমাদের দেশের গীতি সেন। আচ্ছা, অনুবাদ সাহিত্যের আরেকটা ব্যাপার আমি একটু বলে নেই। অনুবাদ সাহিত্য কিন্তু বাংলাদেশের খুবই একটা প্রয়োজনীয় ব্যাপার। মানে প্রয়োজনীয় সাহিত্য যেটা মধ্যযুগে শুরু হয়েছিল। মধ্যযুগে শুরু হয়েছিল এই কারণে আমরা অনুবাদ সাহিত্যের মাধ্যমেই আ আমরা অন্যান্য দেশের কি ধরনের সাহিত্য চলছে, এই সাহিত্যগুলো কেমন সে সম্পর্কে জানতে পারি। অনুবাদ সাহিত্যগুলো না থাকলে কিন্তু জানতে পারতাম না। ইভেন অনুবাদ সাহিত্যের কারণেই কিন্তু আমরা আম কোরআন সম্পর্কেও জানতে পেরেছি। কোরআনটা অনুবাদ করার কারণেই তো আমরা কোরআনটাকে কাছ থেকে দেখতে পেরেছি, তাই না? তো যেকোনো জিনিসই আ যেকোনো সাহিত্যেই বাংলার যেকোনো সাহিত্যেই অশেষ রস আছে। অনুবাদ সাহিত্যেও আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু করছি আজকের মুক্তি। সকালের খাবার দেবার পর দুজন সাদা মানুষ এক বোঝা জামাকাপড় হাতে ঘরে ঢুকলো। এখানে ছবিতেই দেখা যাচ্ছে একটা কালো লোককে গলায় শেকল বাঁধা এবং আশেপাশে সব সাদা পোশাকে স্যুট-বুট পরা মানুষ। এটা বলার আগে আমি একটু বলে নেই, আ একটা সময় আমাদের মানে পুরো পৃথিবীতেই দাস প্রথা ছিল। দাস প্রথা হচ্ছে এই এক ধরনের মানুষ, হ্যাঁ? দাস মানে মানুষ, কিন্তু ওই মানুষের নিজের কোনো অনিচ্ছা ছিল না। দাস মানে সে সম্পূর্ণই মানে যে তার কাছ থেকে যে উঁচু বা তাকে যে কিনে নিয়েছে, তার ইচ্ছা অনিচ্ছার উপর তাকে চলতে হবে। তো ওই দাসপ্রথার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লোকজনই হচ্ছে আফ্রিকান লোকজন। কারণ তারা ছিল কালো এবং তাদেরকে খুব হেয় করা হতো, ছোট করা হতো, ছোট জাত বলা হতো এবং তাদের গায়ের রং কালো বলে হয়তো পড়াশোনার সুযোগ পেত না। যার কারণে তারা কখনোই উন্নতি করতে পারত না। তাদেরকে সবসময় নিচের দিকে দাস মানেই হচ্ছে একদম নিচু জাত এবং ওদের কাজই হচ্ছে তাদের প্রভুর কথার মতো চলা। প্রভুর ডানে যেতে বললে ডানে যাবে, বামে যেতে বললে বামে যাবে। তো তেমনই একটা গল্প। যেমন দেখো, তো দেখলো যে দুজন সাদা মানুষ এক বোঝা জামা কাপড় হাতে ঘরে ঢুকলো। হ্যাঁ, ভীত বন্দীদের বাঁধন খুলে দিয়ে সেগুলো কি করে পড়তে হয় দেখিয়ে দেওয়া হলো। জামা কাপড় যেগুলো নিয়ে ঢুকলো সেগুলো কিভাবে পড়তে হয় সেগুলো দেখিয়ে দিল। একটা বস্ত্রে পা থেকে কোমর পর্যন্ত, অন্য একটায় ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হয়। আচ্ছা, জামাগুলো এমন ছিল যেন তাদেরকে যখন বাজারে মানে প্রেজেন্ট করবে ওই যে, হ্যাঁ? দোকানে যেমন অনেক আইটেম থাকে না? প্রেজেন্ট করা। যেমন এখানে কেক আছে, এখানে পেস্ট্রি আছে, সবগুলো সাজিয়ে রাখা থাকে। তো ওদেরকে ওরকম সাজিয়ে রাখা হতো। হ্যাঁ? বাজারে উঠানো হতো, সাজিয়ে রাখা হতো এবং এই কাপড়গুলো আনা হয়েছিল এমন যাতে হচ্ছে ওদেরকে ভালো করে বোঝা যায় যে ওরা কতটুকু কাজ করতে পারবে, সক্ষমতা কেমন। তো একটা বস্ত্রে হচ্ছে পা থেকে কোমর পর্যন্ত একটু পায়জামা টাইপের, অন্য একটায় শুধু উপরের সাইড ঢাকে, হয়তো পুরোপুরি না, হাতটা হয়তো খোলা থাকে যাতে বুঝতে পারে যে এটা কতটুকু শক্তি সামর্থ্য আছে এই দাসের। সেজন্য এই কাপড়গুলো ওরকমই করা। তো কোনটা নামে একটা ছেলে যে কিনা এই যে এই কালো মানুষের দলে ছিল, কোনটার ঘাগুলো সেরে এসেছিল, তাকে হয়তো মারা হয়েছিল। তার মারার কারণে যে ঘাটুকু ছিল মানে ব্যথাটুকু ছিল সেগুলো প্রায় সেরে এসেছিল। জামা কাপড় পরা মাত্র সেগুলো চুলকাতে শুরু করলো। অনেকদিন ধরেই মানে ইয়ে ছিল তো, খালি গায়ে ছিল। আর জামা কাপড়গুলো হয়তো ধোয়া ছিল না বা যেভাবেই যে কারণেই হোক সেগুলো চুলকাতে শুরু করলো। বাইরে লোকজনের কথাবার্তার কোলাহল ক্রমে বাড়ছিল।
মানে বাজার হলে কি হয়? বাজারে অনেক মানুষ থাকে, অনেক মানুষ থাকলে অনেক কথাবার্তা হবে, শব্দ হবে, গাড়ির আওয়াজ হবে। সেরকম ক্রমে বাড়ছিল। তার মানে বাজারটা শুরু হচ্ছিল। ক্রমশই লোক জমছিল। কোনটারা জামাকাপড় পরে বিমূঢ় হয়ে বসেছিল। কি জানি এরপরে কপালে কি আছে? মানে কোনটা ওরা বুঝতে পারছে না। কোনটারা মানে হচ্ছে অনেকগুলো লোক একসাথে ছিল, কালো লোক। যার জন্য শুধু কোনটা একাকে মানে কোনটাকেই বলে নাই, কোনটার মতো যারা ছিল তাদের সবাইকেই বলেছে। সেজন্য বলেছে কোনটারা। জামা কাপড় পরে বিমূঢ় হয়ে বসেছিল। কি জানি এরপরে কপালে কি আছে? মানে ওই যে ওদেরকে দিয়ে কি করবে, বা যেখানে বিক্রি করবে সেখানে লোকেরাই বা কেমন, মানে ওদের একটা আনপ্রেডিক্টেবল একটা লাইফের দিকে ওরা এগোচ্ছিল। সেজন্য ওরা একটু নার্ভাস বা একটু টেনশনেও আছে। সাদা মানুষ দুটো ফিরে এসে প্রথমে রাখা বন্ধুদের মাঝে তিনজনকে বের করে নিয়ে গেল। অনেকজন ছিল, তার মধ্যে প্রথম তিনজনকে নিয়ে গেল। তারপরে বাইরের আওয়াজের ধরনটা বদলে গেল। যখনই এই যে এদেরকে নিয়ে প্রেজেন্ট করা হলো যে এদেরকে বিক্রি করা হবে, তখনই সবাই মানে খুব এক্সাইটেড হয়ে আওয়াজ দিতে থাকলো যারা কিনবে তারা। কোনটা অবাক হয়ে কতগুলো অবদ্ধ চিৎকার শুনছিল। হ্যাঁ, অবদ্ধ চিৎকার করছিল কারণ হচ্ছে ওরা খুব এক্সাইটেড ছিল যে ও নতুন নতুন দাস পাচ্ছি। আর এখন যেরকম আমরা ফ্রিজ কিনি, তারপরে হচ্ছে টিভি কিনি, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিনি, কেনার পরে যে এক্সাইটমেন্ট কাজ করে না, তখন ওদের নতুন দাস কেনার সময় তাদের যে এরকম এক্সাইটমেন্ট কাজ করতো। সবাই চিৎকার করে বলছে নিখুঁত স্বাস্থ্য, অফুরন্ত কর্মশক্তি। মানে যারা বিক্রি করছে তারাও সাদা মানুষের দল, মানে যে যে চক্রটা ওদেরকে ধরে নিয়ে এসেছে সেটাও সাদা মানুষ, মানে যাদের চামড়া সাদা, হয়তো আমেরিকা কিংবা লন্ডন আমেরিকার লোকেরা ছিল। লন্ডন আমেরিকার লোকেরাই বেসিক্যালি এই দাস ব্যবসাটা চালাচ্ছিল আফ্রিকার মানুষদেরকে। আফ্রিকায় বসে অনেক আহ, নির্যাতন করেছে। তারপরে একসময় নেলসন ম্যান্ডেলা উনি প্রতিবাদ করতো বলে নেলসন ম্যান্ডেলাকে কত বছর, প্রায় অনেক বছর, প্রায় প্রায় জীবনের অধিকাংশ সময় জেল খাটতে হয়েছে। কিন্তু পরে যখন এই কালো মানুষদের বিজয় হলো, তখন হচ্ছে সাদা মানুষরা ওইখান থেকে আফ্রিকা থেকে বিদায় হলো। এখন আফ্রিকার যারা আছে প্রধানমন্ত্রী, তারপরে ধরো প্রশাসনিক কাজে যারা আছে তারা এখন কালো মানুষরাই হয়। সাদা আগে নিয়ম ছিল আফ্রিকা দেশ চালাতো হচ্ছে সাদা, যারা চামড়ার, যারা ব্রিটেন বা আমেরিকা থেকে যারা আসবে তারাই চালাতো। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, তাহলে আমি বলছিলাম যে যারা কিনবে তারাও সাদা মানুষ ছিল। আর যারা বিক্রি করছে, যে দল বিক্রি করছে মানে যার দোকান, তারাও সাদা মানুষ ছিল। তো যখন ওদেরকে নিয়ে দাঁড় করালো, প্রেজেন্ট করা হলো যে এদেরকে বিক্রি করা হবে, এক একজন র্যান্ডমলি দাম বলে। তারপরে যেটা হাইয়েস্ট দাম, মানে বলতে গেলে এটা নিলাম, যেটা হাইয়েস্ট দাম সেটাতে হচ্ছে ওরা বিক্রি করে দেয়। যেমন একজন বলছে ৩৫০, আরেকজন বলছে ৪০০। প্রথমে সাদা মানুষটির চিৎকার শোনা গেল, ছয় ছয়, কে ছয় বলবেন? তাকিয়ে দেখুন, দুর্দান্ত কর্মক্ষমতা। এটা বলছে হচ্ছে যে বিক্রি করবে, যে ওদেরকে ধরে নিয়ে এসছে। ৪০০ পর্যন্ত গেল, উনি আবার হচ্ছে যাতে আর দামটা আর একটু বাড়ে সেজন্য প্রথমে ৬ বলে বলল। ৬, কে ৬ বলবেন? তাকিয়ে দেখুন, দুর্দান্ত কর্মক্ষমতা। কোনটা ভয়ে শিউরে উঠছিল, মানে ওর ভয় লাগছে যে এভাবে যে বিক্রি করছে। আচ্ছা, প্রথম সাদা মানুষটির চিৎকার শোনার পরে কোনটা খুব মানে নার্ভাস হয়ে যাচ্ছিল, ভয় পাচ্ছিল, ভয়ে শিউরে উঠছিল যে ওকে কি কি না কিভাবে কি হয় ও বুঝতে পারছিল না। তারপরে মুখ বেয়ে দরদর করে ঘাম ঝরছিল, মানে ভয়ে আর টেনশনে। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। যখন ৪ জন সাদা মানুষ ঘরে ঢুকলো, সে যেন অসাড়, মানে সে মানে স্টিফ হয়ে গেল, যেন মানে নড়তে পারছে না, এরকম একটা ভাব চলে আসলো। কোনটাকে স্পর্শ করতে সে রাগে ভয়ে দাঁত খিচিয়ে উঠলো। মানে যখনই ওই লোকগুলা ওকে নেওয়ার জন্য, মার্কেটে নেওয়ার জন্য বা দোকানে দাঁড় করানোর জন্য নিয়ে যেতে চাইলো, তখনই ওকে যখন টাচ করতে গিয়েছে ও ভয়ে রাগ ভয় দুটা একসাথে। এটা আসলে কিভাবে ওই সিচুয়েশনে না পড়লে আসলে বোঝা যায় না যে ওই সিচুয়েশনটা কেমন হতে পারে, যে রাগে ভয়ে ও হচ্ছে যেতে যাচ্ছে না, মানে জোর করছে তারপরেও যেতে যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তখনই মাথার একটা প্রবল আঘাত পেয়ে তার বোধ শক্তি লুপ্ত হয়ে গেল।
তার মানে ওকে মাথায় বাড়ি দিয়েছে। মানে যখনই ও মানে জোর করছে যেতে চাচ্ছি না, তখনই ওকে মানে মাথায় বাড়ি দিয়ে ফেলল। বাড়ি দেওয়ার পরে ওর জ্ঞান হারিয়ে গেল। সচেতন হয়ে উঠতে দেখতে পেল উজ্জ্বল দিবালোকে আরো দুজনের সঙ্গে সেও বাইরে লাইন করে দাঁড়িয়ে আছে। চারদিকে শত শত সাদা মানুষ হাঁ করে তাকিয়ে আছে। তারই মাঝে দুটো কালো মানুষ শিকল হাতে দাঁড়িয়ে। তার মানে অলরেডি দুজন সেখানে আছে, আর কোনটা হচ্ছে আহ তাদের মাঝে অ্যাড হয়েছে। মুখের ভাব দেখে মনে হয় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারা একান্ত উদাসীন, মানে ওদের কোনো ফিলিংস নাই। ওরা একদম মানে অনুভূতিহীন হিসেবে দাঁড়িয়ে আছে। বিক্রি হলে চলে যাবে নতুন প্রভুর কাছে, না হলে এখানে দাঁড়িয়ে থাকবে। মানে ওরা আসলে মেনে নিয়েছে ব্যাপারটা। চোখের দৃষ্টি সম্পূর্ণ নির্লিপ্ত, লক্ষ্যহীন। তারপরে যারা দোকানে যারা উঠিয়েছে, মানে যারা বিক্রি করছে তারা, মানে হয় না বিজ্ঞাপন করে, এরকম বিজ্ঞাপনের মতো করে বলছে সদ্য গাছ থেকে পেরে আনা, বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সবকিছু শিখিয়ে নেওয়া যাবে, এভাবে বিজ্ঞাপন করছে যাতে হচ্ছে ওদের বিক্রি হয়। সাদা মানুষটা পায়চারি করতে করতে হাত নেড়ে কোনটার আপাতমস্তক নির্দেশ করে কথাগুলো চিৎকার করে বলছিল, মানে কোনটাকেই বলছিল যে এইভাবে সদ্য গাছ থেকে পেরে আনা, অনেক শক্তিশালী, এরকম কিছু। তারপর কোনটাকে জোর করে ঠেলে সামনে একটা বেদির মতো উঁচু জায়গায় উঠালো, যাতে একেবারে সবার সামনে, মানে সবাই যেন, পিছনের লোকগুলো যেন দেখতে পায়, সেজন্য উঁচু জায়গায় উঠালো। একেবারে সরেস, নিজের ইচ্ছা মতো গড়ে নেওয়া যাবে, মানে বিজ্ঞাপন করে যাচ্ছে। কোনটা ভয়ে হতবুদ্ধি হয়ে লক্ষ্যও করেনি কখন চারদিকে লোকজন এগিয়ে এসে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছে। আমরা যাই না কাপড় যখন কিনতে যাই, তখন হচ্ছে যে একটু কাপড়টা ধরে দেখি কাপড়টা ভালো কিনা, সুতি কিনা। হ্যাঁ, এরকম ওরাও যারা কিনতে এসছে তারাও ধরে দেখছে যে আসলে এই শক্তি আছে কিনা, বা কোনো রোগ টোগ আছে কিনা, এটাও খেয়াল করে দেখছে। তারপরে একজন বলছে $300, 350, আরেকজন বলছে 500, 6। সাদা মানুষটা ক্রুদ্ধ গর্জনে বলে উঠলো, বাজারের সেরা তরুণ যুবা, কেউ কি 7.5 বলবেন? যে বিক্রি করছে সে বলছে। একজন চেঁচিয়ে উঠলো 7.5। তারপর আরেকজন বলল 8, 8। ডাক উঠলো 8। আর কেউ কিছু বলার আগেই আবার শোনা গেল 8.5, মানে 8.5-এই বিক্রি হয়ে গেল। ডাক আর চড়লো না। যে সাদা মানুষটা এদিক থেকে চেঁচাচ্ছিল সে কোনটার শিকল ধরে নিয়ে তাকে সামনে একজনের দিকে ঠেলে দিল, মানে যে কিনে ফেলেছে তার দিকে ঠেলে দিল। এই নতুন সাদা মানুষটার পেছনে একজন কালো লোক, তার মানে অলরেডি একটা দাস তার আছে। শিকলের প্রান্তটা তারই হাতে দেওয়া। দেখো, আমরা যখন যারা কুকুর পালে, কুকুরের গলায় শিকল থাকে, আর একটা শিকলের মাথাটা থাকে, প্রান্তটা থাকে কার? কুকুরের যে মালিক থাকে, সে যে প্রভু থাকে, সেরকম সেই তার হাতে থাকে, তাই না? বাইরে যারা কুকুরকে ঘুরতে নিয়ে যায়, বাইরের কান্ট্রিতে তো সবারই বলতে গেলে কুকুর বিড়াল থাকে। তারাও যখন কুকুরকে নিয়ে বাইরে যায়, তখন তাদের হাতেও কুকুরের চেইনটা থাকে, আর কুকুররা ঘুরতে থাকে। তো ওইরকমই দেখো, মানুষের সাথে সেম কাজটাই করছে। শিকলের প্রান্তটা তারই হাতে দেওয়া ছিল। তার প্রতি কোনটার অনুনয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হলো, মানে কোনটা খুবই একটা আবেগী চাহনি দিল যাতে হচ্ছে ওকে ছেড়ে দেয়, ওর সাথে মানে এরকম না করে, বা একটু মানবিকভাবে চিন্তা করে, সেরকম একটা মায়াপূর্ণ চাহনি দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। যারা আসলে কিনতে যায় দাস, তাদের আসলে কোনো মায়া থাকে না, থাকলে এই কাজটা করতে পারতো না। দেখো, এখন আমাদের এটা ভাবতে হয়তো ভয় লাগছে, বা ওটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু এক সময় এটা কিন্তু খুব রেগুলার ছিল। ইভেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই দাস প্রথা ছিল। হ্যাঁ, ইভেন যে আমাদের প্রথম মুয়াজ্জিন, তিনিও কিন্তু একজন দাস ছিলেন। হ্যাঁ, বেলাল আলাইহিস সালাম যিনি, তিনিও একজন দাস ছিলেন। তো ওই জিনিসটা এবং তিনিও কিন্তু কালো ছিলেন। তো এই জিনিসটা অনেক দিন চলেছে, এখন হয়তো নাই, কিংবা হয়তো আছে কোনো কোনো উপজাতিদের মধ্যে, থাকলেও থাকতে পারে, কিন্তু এখন মানে আমাদের জানার মধ্যে নাই, কিন্তু একসময় ছিল এবং খুবই পপুলার ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে বলছিলাম যে লক্ষ্যহীন নির্বিকার দৃষ্টিতে কোনটাকে শিকল শুদ্ধ টেনে তার 4 চাকার বাক্সের সামনে নিল। 4 চাকার বাক্সে মানে হচ্ছে গাড়ির সামনে। বাক্সটার সামনে একটা বিরাট গাধা জাতীয় পশু। না, দাঁড়াও। আচ্ছা, চাহনি সম্পূর্ণ ব্যর্থ হলো।
সে লক্ষ্যহীন নির্বিকার দৃষ্টিতে কোনটাকে শিকল শুদ্ধ মানে কোনটার হাতে অলরেডি শিকল আছে সেখানে টানতে টানতে একটা 4 চাকার বাক্সের সামনে নিয়ে এলো। বাক্সটার সামনে একটা বিরাট গাধা জাতীয় পশু, গাধার মতো, গাধা না। কালো লোকটা রূঢ়ভাবে কোনটাকে বাক্সের মেঝেতে ফেলে দিয়ে শিকলটা কোথায় আটকে দিল? ওই বাক্সের ভিতরে। যেহেতু ও হচ্ছে আমরা কি করি বিড়াল কুকুর কিনলে একটা বাক্সের মতো করে বা আমি প্রায় দেখেছি যাদের বিড়াল আছে কুকুর আছে তাদের একটা ইয়ে থাকে, একটা ছোট বাক্সই থাকে যেখানে ওরা করে কোথাও ঘুরতে গেলে ওদেরকে নিয়ে যায়। এরকম এই লোকটারও একটা বড় বিশাল বিশাল একটা বাক্স আছে, সেই বাক্সের মাঝে ওকে ফেলে দিল কোনটাকে। কিছুক্ষণ পর কোনটা গন্ধে অনুভব করলো সাদা মানুষটা ফিরে এসেছে। গায়ের গন্ধ শুনে বুঝতে পারলো যে ওটা ফিরে এসেছে। যে গাড়ির উপরে চড়ে বসতে কালো লোকটিও সামনের সিটের মাথায় উঠে বসে একটা চামড়ার ফিতে পশুটার পিঠে আছড়ে ফেললো, মানে যে মানে ফিতা দিয়ে আটকে দিল বক্সটাকে। অমনি বাক্সটা গড়িয়ে চলতে শুরু করলো। কোন কোনটা শিকলটা ভালো করে পরীক্ষা করে দেখলো বড় ক্যানুতে তাদের যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল তার থেকে এটা হালকা ধরনের। বড় ক্যানুতে মানে যে মানে যাদেরকে যারা ওকে নিয়ে এসছে বিক্রির জন্য তাদের তারা যে শিকলটা দিয়ে বেঁধেছিল সেটার চাইতে এটা হালকা। প্রাণপণে চেষ্টা করলে কি ছেঁড়া যাবে না ভাবতে লাগলো আর কি। কিন্তু এখন গাড়ি থেকে লাফাবার উপযুক্ত সময় নয়, মানে গাড়ি চলছে এটা সহ। কোনটা একবার মাথা তুলে সাদা মানুষটার দিকে তাকালো। সেই মুহূর্তে সেও পিছন ফিরে তাকাতে তাদের চোখাচোখি হয়ে গেল। এমন হয় না যে আমি কারোর দিকে তাকাচ্ছি মানে সেও হুট করে আমার দিকে তাকাচ্ছে, তো দুজনের উম, মানে দুজন দুজনকে দেখে ফেলি এরকম আর কি, যে তো চোখাচোখি হয়ে গেল। ভয়ে কোনটার দেহ হিম, কিন্তু সাদা মানুষটার মুখে ভাবের লেশ মাত্র ছিল না। সে মানে কোনটার ছিল ভয়, কিন্তু ওই সাদা মানুষটার কোনো ইমোশনই ছিল না। যে তার ভাবনা হচ্ছে আমি একটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, তার সাথে আবার কিসের ইমোশন? আমরা যখন টিভি কিনে নিয়ে আসি বা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসি তার সাথে কি কোনো ইমোশন কাজ করে? এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু তার জন্য কোনো মায়া অনুভব করি না আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে পথের ধারে বিস্তৃত শস্যক্ষেত্র, বিভিন্ন রঙের শস্য দেখা যাচ্ছে। তার মাঝে ভুট্টা সে চিনতে পারলো, কারণ ও তো অন্য দেশ থেকে এসছে, আফ্রিকা থেকে এসছে, কোন দেশে যাচ্ছে সে নিজেও জানে না, তো নতুন একটা জায়গায় সে হয়তো ভুট্টা চিনতে পেরেছে। জুফ্রেতে ফসল কাটবার সময় যেমন দেখতে হয় তেমনি, জুফ্রে হচ্ছে ওর গ্রাম। হ্যাঁ, ওর গ্রামে ফসল কাটার সময় যেমন হয় তেমনই, মানে যেখানে যাচ্ছে সেখানে সেই সিনটাও তেমনই। খানিকক্ষণ পর সাদা মানুষ এবং কালোটি দুজনেই শুকনো রুটি আর মাংস বের করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো, মানে ওকে দেখে দেখে খাচ্ছে। কোনটার খুবই খিদে পেয়েছিল, খাদ্যের সুগন্ধে তার জিভে জল এসে গেল। মানে একটা মানুষ অভুক্ত মানুষের সামনে খাচ্ছে, ডেফিনেটলি তার ক্ষুধা লাগবে, তারও খেতে ইচ্ছে করবে। তবু সামনের কালো লোকটি যখন পেছন ফিরে তাকে এক টুকরো রুটি দিতে চাইলো, সে তার মুখ ফিরিয়ে নিল। মানে এই যে কালো লোকটার কিন্তু কালোর প্রতি একটু মায়া থাকতেই পারে, মানে এটাই স্বাভাবিক। উম, তখন সে কালো লোকটি উম ও কালো, সেই লোকটিও কালো, সে একটু মানে মায়া করে এক টুকরো রুটি দিতে চেয়েছে, কিন্তু যেহেতু ওই কালো লোকটা ওকে বেঁধেছে বা আহ, ওই সাদা লোকের সাথে আছে, সেজন্য হচ্ছে এই রুটিটা সে নিতে চাইলো না, কোনটা নিতে চাইলো না। সূর্য অস্ত যাচ্ছিল। তাদের গাড়ির পাশ দিয়ে আরেকটি গাড়ি বিপরীত দিক থেকে ছুটে গেল। গাড়িটির পেছনে চরম ক্লান্তি ভরে দ্রুত পদক্ষেপে চলছিল মোটা কাপড়ের পুরনো ছেঁড়া পোশাক পরা 7টি কালো মানুষ। তাদের মুখে গভীর হতাশার ছাপ, মানে তাদের জীবন নিয়ে আর কোনো আশা নেই আর কি। ক্রমে অন্ধকার ঘনিয়ে আসতে কুন্টাদের গাড়িটা পাশের ছোট রাস্তার ঢুকে পড়লো। দূরে গাছের ফাঁকে একটা বিরাট সাদা বাড়ি দেখা যাচ্ছে। এবার কি হবে? এখানে কি তাকে হত্যা করে খাওয়া হবে? ও ভাবছে ওকে হয়তো জবাই করে খেয়ে ফেলবে। বাড়িটার কাছে এসে কোনটা আরো কালো মানুষের গন্ধ পেল। অন্ধকারের ভেতর 3টি মানুষের আকার বোঝা যাচ্ছিল। একজনের হাতে আলো ঝুলানো, বড় ক্যানোর অন্ধকার খোলের ভেতর এ ধরনের আলো কোনটা দেখছে। কেবল এটার চারপাশে একটা স্বচ্ছ চকচকে আবরণ। তার ভেতরে অবশ্য স্পষ্ট দেখা যায় কালো লোকগুলোর পাশ দিয়ে একটা সাদা মানুষ এগিয়ে এলো। গাড়িটা থেমে যেতে একজন আলোটা উঁচু করে ধরলো।
ভেতরের সাদা মানুষটা নেমে এসে নতুন লোকটার সাথে করমর্দন করলো, মানে একটা বাসায় নতুন একটা বাড়িতে বাড়ির মানুষজনের সাথে দেখা হলে কি হয়, হ্যান্ডশেক করে না, এরকম হ্যান্ডশেক করলো। তারপর দুজনে হাসি মুখে বাড়ির দিকে চলে গেল। কুন্টার মনে একটু আশা হলো, এবার কালো লোকেরা তাকে ছেড়ে দিবে না। কিন্তু এ কেমন কালো লোক, মানে এই সাদা লোকের সাথে, সাদা লোকদের সাথে কালো লোকরাও মিলিত আছে। এ কেমন কালো, এই জন্য ও প্রশ্ন করছে এ কেমন কালো লোক। তারা তাকে দেখে বিদ্রুপের হাসি হাসছে। নিজের স্বজাতির লোক নিয়ে এরা পরিহাস করছে। ছাগলের মতো সাদা মানুষের হুকুমে কাজ করে। এদের আফ্রিকাবাসীর মতো দেখাচ্ছে বটে, কিন্তু এরা কখনো তা হতে পারে না। মানে ও, মানে গায়ের রং তো একই, ও কালো, টাকুনটাও কালো, ওই সাদা লোকের সাথে যারা যারা আছে তারাও কালো, কিন্তু ওদেরকে আফ্রিকা মনে হচ্ছে না। মানে মনে হচ্ছে যে অন্য দেশের কোনো কালো লোক, এটাই ভাবছে। না হলে তো ওর সাথে এরকম করতে পারতো না, কোনটার সাথে এরকম করতে পারতো না। তো যাই হোক, কিছু দূর গিয়ে গাড়িটা থামতে চালক নেমে এসে শিকলের অপর প্রান্ত খুলে রূঢ় ভঙ্গিতে টান মেরে কোনটাকে নামতে ইঙ্গিত করলো। হয়তো ভাষা বুঝতে পারবে না ভেবে বললো নামতে। লোকগুলো জোর করে তাকে নামালো, ও নামতে চাচ্ছিল না হয়তো, এই জন্য সে সবাই মিলে জোর করে ওকে নামালো। তারপর একটি খুঁটির সঙ্গে শিকলটা আবার বেঁধে দিল, তাই না, আমরা যেমন ছাগলকে বাঁধি বা কুকুরকে বেঁধে রাখি সেরকম। কোনটা দৈহিক যন্ত্রণা, ত্রাস, ক্রোধ, ঘৃণা, কাতর হয়ে সেখানে পড়ে থাকলো। মানে সব একসাথে, সব ইমোশন তো ওর একসাথে কাজ করছে। ওর হচ্ছে মানে এক তো ক্ষুধা, তার মধ্যে হচ্ছে যে টানছে, ব্যথা পাচ্ছে, তার মধ্যে ওই যে ঘৃণা কাজ করছে যে ওরা এত ঘৃণ্য অপরাধগুলো করছে। আবার রাগও কাজ করছে, ওর স্বজাতির লোকেরা, কালো লোকরাও এখানে আছে, সেখানে রাগও কাজ করছে। সব মিলে একটা মিক্সড একটা ফিলিংস ছিল। একজন তার সামনে এক পাত্র জল, ও এক পাত্র খাদ্য নামিয়ে রাখলো। খাদ্যটা যেমন অদ্ভুত দেখতে, তেমনি অদ্ভুত তার গন্ধ, হয়তো বাসি টাসি বা পচা কিছু একটা দিয়েছে, এই জন্যই অদ্ভুত লাগছে। তবু তা দেখে কোনটার রসনা লালায়িত হয়ে উঠলো, মানে ওর হয় না, জিহ্বায় পানি চলে আসে, সেরকম বললো যে রসনা লালায়িত হয়ে উঠলো। কিন্তু কোনটা মুখ ফিরিয়েই থাকলো। কালো লোকগুলো তা দেখে আবারও বিদ্রুপের হাসি আসলো। এই যে ওকে একটা মানে ও যে খাচ্ছে না, দিচ্ছে, আবার ঢং ঢং করছে, এটা দেখে সবাই ওকে মানে ওকে দেখে হাসছে, মজা করছে ওকে দেখে, কারণ ওকে তো কিনে ফেলেছে। এখন এগুলো মুখ ফিরিয়ে থাকার তো কোনো ব্যাপার নেই, এই জন্য ওরা ওকে দেখে আরো বেশি মজা করছে। গাড়ির চালক আলোটা তুলে ধরে মোটা খুঁটির কাছে গিয়ে শিকলটা জোরে টেনে কোনটাকে দেখিয়ে দিল ওটা ছেঁড়া যাবে না। মানে কোনটা তো ভেবেছিল এটা হালকা একটা শিকল, হয়তো ছিঁড়ে যাবে, কিন্তু ওই গাড়ির চালক বুদ্ধিমান, সে দেখিয়ে দিয়েছে এটা টানলেও ছিঁড়বে না। তারপর খাবারের দিকে ইঙ্গিত করে শাসানির ভঙ্গি করলো, তারপর খেয়ে নিতে বললো আর কি। ও যে একটু আগে মুখ বাঁকা করে আহ খেতে অগ্রাহ্য করলো, মানে খেতে যে চাইলো না, সেজন্য ওকে এবার শাসনের ভঙ্গিতে, মানে বাচ্চাদেরকে যেমন না খেলে ওটা তোকে কিন্তু মারবো, তাড়াতাড়ি খা, বা বলে যে ভয় দেখায় ভূত চলে আসবে, খা জলদি, এরকম শাসানির ভঙ্গি করলো। সবাই হাসতে হাসতে চলে গেল। কোনটা অপেক্ষা করতে লাগলো কখন সবাই ঘুমাবে, কখন সে পালাবার সুযোগ পাবে। এরই মধ্যে একটা কুকুর এসে তার খাবারের পাত্র খালি করে দিয়ে গেল। রোষে কোনটার সর্বাঙ্গ জ্বলে উঠলো। মানে ও যেটুকু খাবার রেখে গিয়েছিল সবটাই কুকুর খেয়ে ফেললো। রোষে মানে হচ্ছে রাগে আর কি, রোষ মানে রাগ। সে খানিকটা জল পান, মানে শুধু পানি ছিল, সেই পানিটাই খেয়ে নিল, কিন্তু তাতে মানে শরীরে কোনো শক্তি হলো না, শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হলো না। পালাবার অদম্য ইচ্ছা অতি কষ্ট দমন করে সারা রাত সে জেগে কাটালো। মানে পালাবে কিভাবে, শরীরে তো শক্তি থাকতে হবে। সে জানে শিকল ভাঙবার চেষ্টা করলেই ঝনঝনানির শব্দে পাশের কুটিরের লোক ছুটে আসবে, শব্দ হলেই সবাই দেখতে আসবে চলে গেল কিনা বা কি হলো। ইতিমধ্যেই কুকুরের ডাকে গাড়ির চালকটি একবার বেরিয়ে এসে শিকল পরীক্ষা করে গিয়েছে। কুকুর হয়তো অযথা ডাকাডাকি করছিল, সেজন্য একবার দেখে গিয়েছে কি মানে কোনটা কোনো সমস্যা করেছে নাকি অন্য কিছু হয়েছে বা চোর টোর আসলো কিনা। পূবের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল। কোনটা আরেকটু জল পান করলো। এমন সময় সেই কালো লোক চারটি দ্রুত পায়ে এসে কোনটাকে টেনে তুলে আবার সে গড়ানো বাক্সের মতো গাড়িটাতে চড়ে বসলো। তারপর গাড়ি বড় রাস্তা দিয়ে আগের দিনের মতোই চললো। কোনটার দুই চক্ষু অপরিসীম
ক্রোধ ও ঘৃণায় সামনের মানুষগুলোর পিঠের উপর অগ্নি বর্ষণ করতে লাগলো। মানে কালো লোকগুলাই ওর সাথে এরকম করছে, এজন্য খুবই রাগ আর ঘৃণা হতে মানে মানে ঘৃণায় মানে ওর কি করা উচিত, চোখ দিয়ে হয় না যে অনেক রেগে গেলে চোখ দিয়েই বোঝা যায় যে সে রেগে গিয়েছে, এরকম এটাকেই বলছে অগ্নি বর্ষণ করতে লাগলো। যদি এদের খুন করা যেত, রাগের চোটে মনে হচ্ছে এদের খুন করা যেত, কিন্তু বুদ্ধি স্থির থাকতে হবে। আবার এটাও মনে হচ্ছে যে এখন মাথা গরম করলে চলবে না, আমার বুদ্ধিটাকে মানে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম করলে মাথা গরম করলে চলবে না, অযথা শক্তি ক্ষয় করে লাভ নেই। মানে এখানে যদি আমি মানে চাপাচাপি করে বা লাফালাফি করে বা এখান থেকে পালানোর চেষ্টা করি, তাহলে শুধু শুধু শক্তি ক্ষয় হবে। মানে এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, শক্তি দিয়ে কোনো লাভ হবে না। কিছু দূর গিয়ে ঘন 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 বন দেখা গেল। কতক জায়গায় গাছ কেটে জঙ্গল সাফ করা হয়েছে, আবার কিছু জায়গায় জঙ্গল পুরানো হচ্ছে। ধূসর বর্ণ ধোঁয়ার রাশি উঠছিল। সাদা মানুষরাও কি জুফরের মতো গাছপালা পুড়িয়ে জমির ফলন শক্তি বৃদ্ধি করে? আচ্ছা, গাছপালা পুড়িয়ে জমির ফলন বৃদ্ধি করা হচ্ছে। দেখা যাচ্ছে যে গাছটা নষ্ট মানে মরে গিয়েছে, সেটাকে ওইখানে ওই মাটিতেই পুড়িয়ে ফেলে, তাহলে যে ছাইটা হয় সেই ছাইটা জমিতে খুব উর্বরতা বৃদ্ধি করে। আরো খানিকটা দূরে কাঠের তৈরি একটা ছোট্ট চৌকো কুটির, আর তার সামনে পরিষ্কার একখণ্ড জমি। একটা ষাঁড়ের পিছনে বাঁকানো হাতলওয়ালা কি একটা মস্ত জিনিস। একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরেছে, তাতে পিছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। হয়তো এটা কুঠার হতে পারে, যেটা হচ্ছে মাটিতে ইয়ে করে। সেটাই বলছে, হাতল দুটো চেপে আছে আর মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। আরো দুটো রোগা মতন সাদা মানুষ গাছের নিচে উবু হয়ে আছে। তিনটি রোগে পটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে ছুটোছুটি করছে, মনে হয় এটা একটা ফার্ম। কুটিরের দরজায় একটা লাল চুলের সাদা মেয়ে মানুষ, তিনটি সাদা বাচ্চা খেলে বেড়াচ্ছিল। তারা গাড়িতে কোনটাকে দেখে হাত নেড়ে চেঁচাতে লাগলো। কোনটার ভাব দেখে মনে হলো সে হায়েনা শিশু দেখছে। মানে কখনো সাদা মানুষ দেখেছে, তাদের ফ্যামিলি দেখে নাই, এই প্রথম দেখছে আর কি। এতদিনে সে সত্যি একটা সাদা মানুষের পুরো পরিবার দেখতে পেল। পথে যেতে যেতে আগেকার মতো আরো দুটি মস্ত সাদা বাড়ি দেখতে পেল। প্রত্যেকটির উপর উপর দিকে একটার উপর একটা চাপানো, দুটো বাড়ির সমান। প্রত্যেকটিরই কাছাকাছি বেশ কিছু ছোট ছোট অন্ধকার কুটির। কোনটা আন্দাজ করলো সেগুলোতেই কালো লোকদের বাস। হয় না যে যারা ছোট জাতের বা আম, একটু বস্তির মতো করে থাকে, যারা যাদের আর্থিক সামর্থ্য কম, তারা এক জায়গায় বস্তির মতো করে থাকে, এরকম আর কি। হয়তো বস্তি করে দিয়েছে, যাদের এখানে যেখানে এই যে দাস লোকেরা হয়তো ওখানেই বিয়ে করে ওখানেই থাকে, কিন্তু যখন প্রয়োজন তখন আবার খাটেও। সাধারণ লোকেরা যখন যেটা বলে সেটা করে। তার চারপাশ ঘিরে বিস্তীর্ণ তুলোর ক্ষেত। অল্পদিন আগে ফসল তোলা হয়েছে, তখনও গোছা গোছা তুলো চারদিকে ছড়ানো ছিটানো। আচ্ছা, যারা তুলা গাছ দেখেছো কিনা জানি না, তুলা গাছগুলো সব উঠতে থাকে, বাংলাদেশে খুব কমই আছে। তাও যদি দেখতে চাও গুগলে সার্চ করে দেখতে পারো। পথে কোনটা আর একটি অদ্ভুত জিনিসের দেখা পেল। রাস্তার ধার দিয়ে দুজন বিচিত্র দর্শন লোক যাচ্ছিল। প্রথমে সে ভেবেছিল তারা বুঝি কালো। কাছাকাছি আসতে দেখা গেল তাদের গায়ের রং তেমন কেমন লালচে বাদামি। বাংলাদেশে কিছু আছে না লোক কালো কালো, তাদের মনে হয় দেখেছে। এশিয়ার লোকজনগুলো তো মিক্সড, আফ্রিকা যেমন কালো, আবার ব্রিটেন আমেরিকা ওরা যেমন একদম ফর্সা। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিলেতে পড়তে গিয়েছে তাকে সবাই ব্ল্যাকই বলেছে, অথচ রবীন্দ্রনাথের গায়ের রং কিন্তু অত্যন্ত ফর্সা। তারপরেও ওনাকে যখন বিলেতে পড়াশোনা করতে যায় তখন সবাই ওনাকে খেপাতো ব্ল্যাকি ব্ল্যাকি বলে। ওই আর কি, এরকমই হয়তো কাউকে দেখেছে। তারা হয়তো মানে আফ্রিকান নয়, তাদের গায়ের রং তেমন কুচকুচে কালো নয়, লালচে বাদামি। দীর্ঘ কালো চুল দড়ির মতো পাকানো হয়ে পেছনে ঝুলছে। হালকা জুতো পায়ে, কোমরে সম্ভবত চামড়ার তৈরি এক ধরনের আচ্ছাদন ঝুলিয়ে লোক দুটো দ্রুত পায়ে হাঁটছিল, সঙ্গে তীর ধনুক। তারা সাদা মানুষ নয়, আবার আফ্রিকাবাসীও নয়, তাদের গায়ের গন্ধই আলাদা। গাড়ি দেখে তারা ভ্রুক্ষেপও করল না। পুরো দুদিন উপবাসের পর কোনটার দুর্বল লাগছিল। মানে যেহেতু সে না খেয়ে আছে, আর খাবার দিয়েছিল সেটাও কুকুর খেয়ে ফেলেছে, চারদিকে কি ঘটছে সে বিষয়ে তার আর কোনো উৎসাহ ছিল না। কিছু সময় পরে গাড়ির চালক বাক্সের পাশে একটি আলো ঝুলিয়ে দিল, যাতে মানে অন্ধকারটা কিছু হলেও দূর হয়।
আবার খানিকটা পর সাদা মানুষটা কি যেন বলাতে গাড়ির চালক কোনটার দিকে একটা চাদর ছুঁড়ে দিল, মানে শীত করছিল হয়তো। নিজেরাও গায়ে চাদর জড়িয়ে নিল। কোনটা শীতে কাঁপছিল, কিন্তু ওদের দেওয়া চাদর সে কিছুতেই ব্যবহার করবে না। তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার গায়ের চাদর দেবার বদান্যতা কেন? মানে সে এমনিতেই শিকল দিয়ে বেঁধে রেখেছে, আবার দেখা যাচ্ছে চাদর দিচ্ছে। জিনিসটা একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল, দ্বিচারিতা হয়ে গেল। ওর যদি মানে ওর প্রতি মায়া থাকতো তাহলে তো আর শিকল দিয়ে আটকাতো না। কালো লোকটাকেও বলিহারি, মানে এই যে ওর যে স্বজাতি তাকেও বলছে যে সেও দেখা যায় যে অগ্রণী হয়ে সাদা মানুষটাকে এইসব কাজে সাহায্য করছে। ওর তো উচিত ছিল যে মানে ওর স্বজাতির লোকটাকে সাহায্য করা, উল্টা সে সাদা লোকটাকে সাহায্য করছে। কোনটাকে পালাতেই হবে, না হয় সে চেষ্টাতে তার প্রাণটাই যাবে। জীবনে আর কখনো জুফোরে দেখবার সৌভাগ্য হবে না, মানে তার গ্রামে সে ফিরে কখনো যেতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা করছে। যদি হয়, সৌভাগ্য যদি হয়, তবে সে গাম্বিয়ার ঘরে ঘরে সাদা মানুষের এই অবিশ্বাস্য নিষ্ঠুরতার কাহিনী বলবে। আচ্ছা, আফ্রিকা মহাদেশ কিন্তু এক ছোট মহাদেশ না, অনেক বড়। সেই মহাদেশেরই একটা দেশ হচ্ছে গাম্বিয়া। যেমন এশিয়া মহাদেশের অনেক বড় মহাদেশ, কিন্তু এই এশিয়া মহাদেশে যেমন আহ চীন আছে, জাপান আছে, বাংলাদেশ আছে, এরকম আফ্রিকা মহাদেশে এরকম গাম্বিয়া একটা দেশের নাম। গাড়িটা বড় রাস্তা থেকে এবার ছোট রাস্তায় ঢুকলো। দূরে আরেকখানা ভুতুড়ে সাদা বাড়ি দেখা যাচ্ছে, মানে ওই ফার্ম হাউসটাতে প্রায় প্রায়ই হচ্ছে সাদা বাড়ি থাকে। আজ রাত্রে আবার কপালে কি আছে কে জানে, মানে গতকাল তো ওকে বেঁধে রেখেছিল, আজকে কি আছে কে জানে। কোনটা বাড়ির সামনে পৌঁছেও সাদা বা কালো মানুষের কোনো চিহ্ন বা গন্ধ পেল না। সাদা মানুষটা গাড়ি থেকে নেমে কয়েকবার আড়মোড়া ভেঙে শরীরে আড়ষ্টতা কাটিয়ে নিল। তারপর সে বাড়ির ভেতর ঢুকে গেল। গাড়িটা আরো খানিকক্ষণ এগিয়ে কুটিরের সামনে দাঁড়ালো। গাড়ির চালক কোনো ক্রমে নিজেকে উপর থেকে নামিয়ে নিল। বাতিটা হাতে নিয়ে অতি কষ্টে পা টেনে টেনে ঘরের দিকে রওনা দিয়ে কি যেন ভেবে ফিরে এলো। গাড়ির সিটের নিচে হাত বাড়িয়ে শিকলটা খুলে নিয়ে সে আবার যাওয়ার উপক্রম করলো। মানে শিকলটা আর কোথাও না, ওর হাতেই ছিল। কোনটা সঙ্গে আসবে না দেখে শিকল ধরে হ্যাচকা টান মেরে তার উদ্দেশ্যে ক্রুদ্ধ স্বরে কিছু বলে উঠলো, মানে কুকুরকে টান দিয়ে যখন নিয়ে যায়, আয় আয় ঘরে আয়, এরকম করে কোনটাকেও টানছিল। ও যেতে চাচ্ছিল না বলে ওকে আরো জোরে টান দিয়ে হ্যাচকা টান মেরে হয়তো গালি দিয়ে ফেলেছে। মুহূর্তে কোনটা তার উপর ঝাঁপিয়ে পড়লো। কোনটারও খুব রাগ ছিল। কোনটা দেখলো যে এখন কিছু করা যাবে, তখন ও ঝাঁপিয়ে পড়লো। প্রচন্ড পরাক্রমে হায়নার শক্তিশালী চোয়ালের মতো কঠিন হাতে তার কণ্ঠনালী টিপে ধরলো, মানে একদম গলা টিপে ধরেছে। বাতিটা মাটিতে পড়ে গেল। কালো লোকটার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বেরোলো, মানে বাঁচার চেষ্টা করার পরে যেরকম হয় আর কি, কথা বলতে চেয়েছিল সেটা বের হয়নি, একটা আওয়াজ বের হয়েছে। সে তার বলিষ্ঠ দুই হাতে কোনটার মুখে ও বাহুতে যথাসাধ্য আক্রমণ চালালো, কিন্তু কোনটার গায়ে তখন অযুত হাতির বল, মানে অযুত মানে হাজার আর কি, হাজার হাতির যে শক্তি সেরকম শক্তি চলে এসেছে কোনটার গায়ে। সে নিজের শরীর বাঁকিয়ে শত্রুর ঘুষি, হাঁটুর গুঁতো, পায়ের লাথি এড়াবার চেষ্টা করছিল, কারণ ও মানে হয়তো কোনটা ভাবছিল যে অনেক মানুষ হয়ে গেলে সে তো পারবে না, একজনের সাথে যত পারি শক্তি দিয়ে এখান থেকেই পালাবার চেষ্টা করতে হবে। কিন্তু হাতের চাপ শিথিল হতে দেয়নি। এই যে গলা টিপ দিয়ে ধরেছে, ওটা ধরেছেই, ওটা আর ছাড়েনি। অবশেষে লোকটার গলায় একটা ঘড়ঘড় শব্দ হতে থাকলো। তার শক্তিহীন নিঃসার দেহ মাটিতে লুটিয়ে পড়লো, শেষে মরেই গেল। কোনটা ভুলুণ্ঠিত দেহ আর উল্টে পড়া বাতির কাছে দ্রুত বেগে সরে গেল। ক্ষেতের অসমান কর্কশ জমির উপর সে উঁচু নিচু হয়ে দৌড়াতে লাগলো। অসমান মানে মানে ফসল কাটলে যেরকম উঁচু নিচু হয়ে থাকে, সে মানে সোজা, মানে ঘাস যেমন নরম থাকে, উঁচু নিচু থাকলেও সোজাই মনে হয়, কিন্তু ফসল কাটার পরে কিছু ফসলের গোড়া থাকে, কিছু ফসলের গোড়া থাকে না, এরকম অবস্থা। এই জন্য বলেছে কর্কশ জমির উপর সে নিচু হয়ে দৌড়াতে লাগলো। এতদিনের অব্যবহারে শরীরের পেশিগুলো যন্ত্রণায় প্রচন্ড আর্তনাদ করছিল, কিন্তু ঠান্ডা হাওয়াতে তার আরাম বোধ হচ্ছিল। মানে যে স্বাধীনতা পেয়ে, মানে যে এখন যে পালাতে পেরেছে সেই চিন্তা করেই মাথাটা একটু রিল্যাক্স বোধ হচ্ছিল বলে আরাম বোধ হচ্ছিল। তার মুক্তির আনন্দে সর্বদেহ মন আতশবাজির মতো ফেটে পড়তে চাইছিল। ওকে এটা আসলে এই যে স্বাধীনতাটার যে আনন্দ, সেটার আনন্দের সাথে আর কোনো তুলনা হয় না। অ্যাটলিস্ট শিকল দিয়ে বাঁধা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এবং সেই মানুষের
বেঁচে থাকাটাও অসম্ভব ব্যাপার। সুতরাং এই মুক্তির আনন্দ তার যে সারা শরীরেই ফেটে উঠতে মানে মনে হচ্ছিল নাচার মতো একটা অবস্থা যে মন আমার নাচে রে আজকে। এরকম একটা হয়তো অবস্থা ছিল। কিন্তু এটা অনেক এটা অনেক একটা অমানবিক ব্যাপার। একটা মানুষকে কিনে তাকে সবসময় শিকল দিয়ে আটকে রাখা। সেখান থেকে মানুষ হিসেবে বেঁচে থাকাটা অনেক কষ্টের। আচ্ছা, লেখক বিরচিতিতে একটু যাই। যিনি মূল লেখাটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন অ্যালেক্স হ্যালি। একজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান লেখক। দেখো আ আফ্রিকায় উনি বংশ উনার আফ্রিকার, কিন্তু উনি মানে জন্মেছেন বা থেকেছেন হয়তো আমেরিকায়। আর আমেরিকায় থেকেছেন বলেই এই গল্পটা লিখতে পেরেছেন। আফ্রিকানরা অনেকদিন পর্যন্ত শিক্ষার আলোয় ওখানে পৌঁছায় নাই। লেখা তো দূর কি বাদ। সুতরাং এই আমেরিকান লেখক বলেই উনি লিখতে পেরেছেন। জন্মেছেন ১৯২১ খ্রিস্টাব্দে। রুটস বইটির জন্যই মূলত তার বিশ্বজুড়ে খ্যাতি। এই উপন্যাসের গল্প নিয়েই পরবর্তীকালে নির্মিত হয়েছে চলচ্চিত্র ও টিভি সিরিজ। হ্যালি মারা যান ১৯৯২ সালে। আচ্ছা, এটা রুটস এর কথাটা অবজেক্টিভে আসতে পারে। আর জন্ম মৃত্যুটা একটু ইম্পোর্টেন্ট। অনুবাদকের পরিচিতি একটু পড়ে নেই। গীতি সেনের জন্ম কুমিল্লায়। এই কুমিল্লায় আমাদের দেশে ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের পর সপরিবারে ভারতের পশ্চিমবঙ্গে চলে যান। শেকড়ের সন্ধানে তার উল্লেখযোগ্য ক আ অনুবাদ কর্ম। এটা একটু ইম্পোর্টেন্ট। শেকড়ের সন্ধানে আসতে পারে। আচ্ছা, পাঠ পরিচিতি আমি যেটা বলেছি সেটাই, যে এটা একটা অনুবাদের মানে অংশবিশেষ। এটা অনেক বড় একটা অনুবাদ। তার অংশবিশেষই এটুকু দিয়েছে তোমাদের। গল্পাংশে গাম্বিয়া নামক দেশের একটি গ্রাম জুফরে কোনটা সেই গ্রামের অধিবাসী, যেটা আমি বলে ফেলেছি। তাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়া হবে। তাকে ভালো দাম দিয়ে কিনে নিয়ে গেল এক সাদা লোক। কোনটার সঙ্গে তারা খুব দুর্ব্যবহার করলো, অপমান করলো। সে দেখতে পেল তার মতোই অনেক কালো আছে দাস বাজারে কিংবা সাদা মানুষদের বাড়িতে। সাদাদের জন্য কাজ করছে। কোনটার মনের ভেতর শুধু পালাবার ইচ্ছা। সুযোগের অপেক্ষায় থাকলো সে। তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সাদা লোকদের কোনো এক বাড়িতে। রাত্রিবেলা পৌঁছলো সেই বাড়ি। সাদা লোকটি যখন গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে গেল, তখন সে ঝাঁপিয়ে পড়লো গাড়ি চালকের দিকে। গাড়ি চালক ছিল কালো। প্রচন্ড আক্রোশে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করলো তাকে। লোকটি মাটিতে লুটিয়ে পড়লো, পালিয়ে গেল কোনটা। তার শরীর ও মনে তখন মুক্তির প্রবল আনন্দ। আফ্রিকার ইতিহাসে এমন সময় ছিল যখন সাদারা কালোদের বন্দী করে বিভিন্ন দেশের দাসবাজারে বিক্রি করত। মুক্তি গল্পটিতে দাস ব্যবস্থার একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আমি যেটা বলেছি ঠিক সেটাই। অনেকগুলো শব্দার্থ আছে, এখান থেকে অবজেক্টিভ হতে পারে। আম এই তো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপে মেসেজ দিবে। সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।